পুলিশ ফাইল। বলো। কিরে তুই কোথায়? এখনো হয়নি? এই তো মা, বাড়ি ফিরছি। তাড়াতাড়ি আয়, সাবধানে। রাখছি। আপনি যে নম্বরটি ডায়াল করেছেন সেটি এখনো বন্ধ আছে। কি গো, মেয়ে কোথায়? তুমি একা এলে যে? একা আসবো না কি করবো? তোমার মেয়েকে পেলে তো সঙ্গে নিয়ে আসবো। তার মানে মেয়েটা কোথায় গেল? সে তো তুমি জানো, আমার থেকে ভালো তুমি জানবে। কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে সেটা তুমি জানো। কিন্তু ও তো একটু আগে ফোন করে বললো বাড়ি আসছে, তারপর থেকে ফোন করে যাচ্ছে, বলছে সুইচ অফ। আমার যে ভীষণ চিন্তা হচ্ছে গো। চিন্তা আমারও যে হচ্ছে না তা নয়, চারিদিকে খুঁজলাম তো, কিন্তু পেলাম কোথায়? তোমাকে বারবার বলেছিলাম এরকম আশকারা দিয়ে মাথায় তুলো না, নাও এখন ফল ভোগ করো। ভগবান জানে কোথায় কি ঘটাচ্ছে, এর জন্য তুমি দায়ী, বুঝেছো? তুমি দায়ী। আরে বাবা, এখন কি ঝগড়া করার সময়? আগে তো মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আরে বাবা, ধারে কাছে থাকলে তবে তো খুঁজে বার করবে। আচ্ছা তুমি সত্যি কথা বলো তো, মেয়ের কি কারোর সঙ্গে কোনো সম্পর্ক পাঠিয়েছে? না মানে এই মানে মানে করো না বলে দিচ্ছি, যা জানো সত্যি করে বলো, না হলে কিন্তু বিপদ বাড়বে। সন্তান বড় হলে তাদের চেনা পরিচিতি বা চলাফেরার গণ্ডি অনেকটাই বড় হয়ে যায়। সারাক্ষণ তাদেরকে চোখে চোখে আগলে রাখা দায় হয়ে ওঠে বাবা মা বা পরিবারের। তাই তাদের নিয়ে চিন্তাটাও পরিবারের লোকজনের অনেকটাই বেশি বেড়ে যায়। আর বেড়ে যায় অজানা বিপদের আশঙ্কা। ঠিক এমনই একটা ঘটনা ঘটে সোনারপুর এলাকায় এক পরিবারের সাথে। তাদের একমাত্র মেয়ে প্রিয়া কম্পিউটার ক্লাস করে আর বাড়ি ফেরে না। তার পরিবারের লোকজন তন্ন তন্ন করে খুঁজলেও তার কোনো হদিশ পায় না। তাহলে কোথায় গেল সে? কোথায় হারিয়ে গেল? সে কি কোনো পাচারকারীর চক্রান্তে জড়িয়ে পড়েছে? হ্যাঁ, আজকের এই পর্ব নারী পাচারকে কেন্দ্র করেই। তবে এই ঘটনা আর 5টা নারী পাচারের মতো নয়। এখানে পাচারকারীরা এক নতুন পদ্ধতি ব্যবহার করেছে, আর তার থেকেই আগাম সতর্ক করার জন্য আমাদের আজকের এই পর্ব। हार्बर लाईनवरून वडाला रोड जाणारी ही लोकल आहे। प्लॅटफॉर्म क्रमांक 1 ही लोकल हार्बर लाइन से वडाला रोड जाने वाली ही लोकल है। प्लॅटफॉर्म क्रमांक 1 वर आलेली लोकल 6:43 हार्बर लाईनवरून वडाला रोड जाणारी ही लोकल आहे। ही लोकल 9:33 बदलापूरला जाणारी 12 डब्यांची ही लोकल आहे। प्लॅटफॉर्म क्रमांक 1 ही लोकल 9:33 হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে গেছি। না না না, তুমি একদম চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার এসে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, রাখছি। তুমি কোথায় যাবে?
আমি কি হয়েছে বলো তো? তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। কি হয়েছে? আরে আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। দেখো, আমি তোমার দিদির মতো, আমাকে বলতে পারো তুমি তোমার কি হয়েছে। আমি আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো মানে? কি হয়েছে? আমি একজনের সাথে ট্রেনে উঠেছিলাম, কিন্তু এই মুম্বাই থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে বাবা, ওর নাম্বারটা তুমি জানো তো? ফোন করে নাও। আমার ফোনটা তো ওর কাছে। আচ্ছা ঠিক আছে, এ নাও, আমার ফোন থেকে ফোন করো। নাও, ধরো। কি হলো? ফোনটা বন্ধ। আচ্ছা, তোর বাড়িতে ফোন করে নাও। না না, আমি বাড়িতে ফোন করতে পারবো না। আমি ওদের কাছে মুখ দেখাতে পারবো না। কি হয়েছে আমাকে বলো তো? স্যার, সমীর, এই মেয়েটা কাল সন্ধ্যা থেকে মিসিং। তুমি এক কাজ করো, আশেপাশের সমস্ত থানাকে এটা ইমেলে পাঠিয়ে দাও। ওকে স্যার। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি তোমার সোর্সদের আজকেই কাজে লাগিয়ে দাও। দেখো এই এরিয়ায় কোন র্যাকেটটা অ্যাক্টিভ আছে। আমার যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা চাই। পেয়ে যাবেন স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। ঠিক আছে, ঠিক আছে, আপনারা তাহলে আসুন। আমি দেখছি কোনো খবর পাই কিনা। পেলে আপনাদের ফোন করে জানাবো। আর আপনারাও যদি কোনো খবর পান আমাকে কিন্তু ফোন করে জানাবেন। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। চলো সুমন, চলো। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার মেয়ের কি কোনো প্রেম টেম ছিল? উদ্বিগ্ন বাবা থানায় অভিযোগ দায়ের করে। থানা সম্ভাব্য যে নাম্বার, মেয়ের নাম্বার দিয়ে দেয়, সেই নাম্বার ধরে পুলিশ শত প্রচেষ্টায় পায় যে গতরাত্রি যে ফোন এসেছিল সেই ফোনের লোকেশান টাওয়ার শিয়ালদা অধ্যুষিত অঞ্চল থেকে ফোনটি এসেছিল। তারপরে পুলিশের তদন্ত স্বার্থে ওই ফোন ধরে তারা ট্র্যাপিং শুরু করে। ও, এই ব্যাপার। এটা খুব মুশকিল। তুমি এখানে কি করবে এত বড় মুম্বাই শহরে একা? তুমি তো কিছু চেনো না এখানকার। আমারও খুব ভয় করছে। উপায় একটা আছে। কি? দেখো, আমার তো এই অবস্থা, আমার বাড়িতে আমাকে দেখার মতো কেউ নেই। তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে যেতে পারো। আপনার বাড়ি? না হলে এই এত বড় মুম্বাই শহরের ভিড়ে তুমি হারিয়ে যাবে। মানে আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছিলাম। আমি রাজি। এসো,
এসো এসো, এই হলো আমার ফ্ল্যাট। আজ থেকে তোমার আস্তানা। কি পছন্দ হয়েছে তো? জলটা নাও। বলছি, ওদিকে খবর নিয়েছো? হ্যাঁ নিয়েছি। আর ওই ছেলেটার কোনো খোঁজ পেলে? ও পাড়াতেই আছে। তাহলে প্রিয়া? ওখানে নেই। নেই? তাহলে কোথায় গেল? দেখো, অন্য কোনো ছেলের সঙ্গে হয়তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, তা নয় তো কি, এসব তোমার জন্য হয়েছে, এর জন্য তুমি দায়ী। বারবার বলেছিলাম মেয়ে বড় হয়েছে, মেয়েকে চোখে চোখে রাখো, তা নয় আশকারা দিয়ে মাথায় তুললে। নাও এবারে ফল ভোগ করো। হ্যাঁ, তখন যদি আমার কথা শুনতে না, আজকে এই দিনটা দেখতে হতো না। তুমি শুধু আমাকেই দায়ী করছো। সবসময় কিভাবে চোখে চোখে রাখা যায়? তাহলে তো ঘরে বন্ধ করে রাখতে হয়। হ্যাঁ, ঘরে বন্ধ করেই রাখতে, তাহলে তো এরকম মুখ পুড়িয়ে চলে যেত না। হে ভগবান, মেয়েটা যে কোথায় গেল? এখন আর আফসোস করে কি হবে? যা ঘটার তা ঘটে গেছে। হ্যাঁ, তবে তুমিও একটা কথা শুনে রাখো, ও নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। ও যদি কাউকে বিয়ে করে, এই বাড়িতে নিয়ে আসে, আমি কিন্তু মেনে নেব না। হ্যাঁ, এটা আমি তোমায় বলে রাখছি। ও যদি নিজে ফিরে আসে, তাহলে আমি কিছু বলবো না। কিন্তু একটা কথা জেনে রাখো, ওই প্রত্যেক দিন এইভাবে খুঁজে বেড়ানো আমার পক্ষে সম্ভব নয়। তুমি বাবা হয়ে এই কথা বলতে পারছো? হ্যাঁ বলছি, কারণ কেউ নিজের ইচ্ছায় লুকিয়ে থাকলে না, তাকে খুঁজে পাওয়া যায় না। তাহলে পুলিশ এতদিনে খুঁজে বার করতো, বুঝেছো? এসো। প্রিয়া, এই হলো প্রিয়া। আর প্রিয়া, এই হলো অনিশ। অনিশ রাজনায়ার, আমার বন্ধু। হ্যালো। জানো অনিশ, ওকে দেখে না সত্যি আমার খুব মায়া হয় গো, বেচারি। ওকে দেখে আমারও তো খুব মায়া হচ্ছে, শুধু রাগ হচ্ছে ওর ওই বয়ফ্রেন্ডটার ওপর। না হলে এমন একটা সুন্দর মেয়েকে কেউ এইভাবে রেখে চলে যেতে পারে? ওর ওই বয়ফ্রেন্ডটাকে যদি হাতের কাছে পেতাম না, তাহলে দেখাতাম মজা। কিন্তু এখনো কি করবে? ও তো ভয়তে বাড়িও যেতে পারছে না। নেহাত আমি ওকে দেখতে পেয়ে স্টেশন থেকে তুলে এনেছিলাম, না হলে এত বড় জায়গায় ও কি করতে বলো তো? তা তো ঠিকই। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করতে পারি। রুনা বলেছে আমাকে তোমার সব কথা। দেখি তোমার বয়ফ্রেন্ডটাকে খুঁজে বের করা যায় কিনা। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে এতে ধন্যবাদ জানানোর কি আছে? মানুষ বিপদে পড়লে মানুষই তো তার পাশে এসে দাঁড়ায়। আর তোমার মতো একটা সুন্দরী মেয়ের পাশে এসে দাঁড়াবো না, এটাও কি হয়? জানো অনিশ, ভাবনার কোনো কারণ নেই। আসলে চিন্তায় উনি খুব মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। আর বলবেন না ডাক্তারবাবু, সারাদিন শুধু ওই মেয়ের ভাবনাই ভাবছে। সে তো ভাববেনি, কিন্তু তা বলে নিজের শরীরটাকে তো দেখতে হবে। হ্যাঁ, বাই দা ওয়ে, আপনার মেয়ের কোনো খবর পেলেন? না, অনেক তো খোঁজ খবর করলাম, পুলিশও খোঁজ করলো, কিন্তু কিছুই করতে পারেনি। খুব চিন্তার বিষয়। কিন্তু ম্যাডাম, এত ভেঙে পড়লে তো চলবে না। যাই হোক, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর ভগবানের উপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। দিনরাত তো তাই করছি ডাক্তারবাবু, কিন্তু কিছু হচ্ছে কই? এভাবে না বলে মেয়েটা যে
কোথায় চলে গেল? ওই দেখুন, ওই দেখুন আবার কাঁদতে শুরু করলো। কাঁদবেন না ম্যাডাম, তাতে আপনার শরীর আরো ক্ষতি হবে। ভাবুন না, আপনার মেয়ে যেখানে আছে খুব ভালো আছে, খুব সুখে আছে। এই নাও বাদাম। এই নাও বাদাম, গরম গরম বাদাম ভাজা। ঘুষ দিচ্ছ আমাকে? এতক্ষণ ধরে এখানে দাঁড় করে রেখে তুমি এখন আমাকে ঘুষ দিচ্ছ? আরে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা ছিলাম তো, তাই দেরি হয়ে গেল। আবার মিথ্যা কথা। উফ! প্রিয়া, প্রিয়া কথাটা শোনো। প্রিয়া, এই সরি, ভুল হয়ে গেছে। এই কান ধরে উদ্বোস করছি। ঠিক আছে, আর নাটক করতে হবে না, যথেষ্ট হয়েছে। যাক বাবা, তাহলে ঝামেলাটা মিটলো। চলো ওইখানে গিয়ে বসি একটু। না, বসার দরকার নেই, আমি এখন বাড়ি যাব। এই দেখো আবার রাগ করছে। ছাড়ো না, চলো না একটু গিয়ে বসি। চলো চলো চলো। জানো, তুমি যখন রাগ করো না, তোমাকে হেভি রোমান্টিক লাগে। ও মায়ের কি লুক দিল, পুরো ফিদা হয়ে গেলাম। এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। এইটুকু মেয়ে এত কথা কথা রাগ কিসের? আমি বন্ধ করে দিয়েছি। কেন, শুনতে পাওনি? না তো। তা কি ভাবছিলে বলো তো এতক্ষণ? তোমার ওই বাড়ির লোকের কথা, নাকি ওই বেইমান ফ্রড বয়ফ্রেন্ডটার কথা? হ্যাঁ, ওরম একটা ছেলেকে বেইমান ফ্রড ছাড়া আর কি বলবো বলো তো? যে তোমার মতো এরকম একটা সুন্দর মেয়ে কিছু হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তখন তাকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে অনিশ। নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখায় সে। অনিশের এই বারবার প্রেম নিবেদন তাকে নতুন করে ভাবতে বাধ্য করে। অনিশের সহানুভূতি, তার প্রতিশ্রুতি প্রিয়াকে তার পুরনো ভালোবাসা ভুলিয়ে দেয়। নতুন করে বাঁচবে বলে সে আঁকড়ে ধরে অনিশের ভালোবাসা, কিন্তু সে ভাবতেও পারেনি যে ভবিষ্যতে তার জন্য কি বিপর্যয় অপেক্ষা করে আছে। ছি ছি ছি, প্রিয়া, এই জন্য তোমাকে আমি স্টেশন থেকে আমার বাড়িতে তুলে এনেছিলাম? দিদি একদম চুপ। আর অনিশ, তুমি তো বিবাহিত, তোমার বাড়িতে বউ বাচ্চা আছে, তা সত্ত্বেও তুমি এরকম করছো? দেখো রুনা, প্রিয়াকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি, আর আমি তোকে বিয়ে করতে চাই। তুমি বিবাহিত? কই, সেই কথা তো তুমি আগে আমাকে বলনি। কি বলবো, আর কিছুদিনের মধ্যে তো আমার ডিভোর্স হয়ে যাচ্ছে, তখন তো আমি তোমাকেই বিয়ে করব। প্লিজ প্লিজ প্রিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া। কিন্তু প্লিজ প্রিয়া, আমাকে একটু বিশ্বাস করো। শোনো, তোমরা যা পারো তাই করো, কিন্তু এই সমস্ত নোংরামো আমার এখানে চলবে না। প্রিয়া, কালকেই তুমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। দিদি, এসব কথা কি বলছো তুমি? কোথায় যাবো আমি? সে আমি কি জানি। তুমি চিন্তা করো না প্রিয়া, তুমি আমার সাথে যাবে। কোথায়? আপাতত কোনো একটা ভাড়া বাড়িতে যাবে, তারপর আমার ডিভোর্সটা হয়ে গেলে তোমাকে তো আমি আমার ফ্ল্যাটেই নিয়ে যাবো। যা পারো তাই করো, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবে না, ব্যাস। দিদি, দিদি শোনো, দিদি। এরপর প্রিয়া অনিশের হাত ধরে বেরিয়ে আসে রুনার বাড়ি থেকে। তার নতুন ঠিকানা হয় একটা ভাড়া বাড়ি। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক চললেও তারপর শুরু হয় প্রিয়ার জীবনে এক নতুন মোড়। হ্যাঁ প্রিয়া, এখন কিছুদিন তোমার নিজের খরচা তোমার নিজেকেই চালাতে হবে, আর সব ঠিকঠাক হয়ে গেলে আমি তো তোমাকে এখান থেকে নিয়েই যাব। মানছি, তা বলে শরীর দিয়ে? তাতে কি হয়েছে, শরীরটাই তো দিচ্ছ, মনটা তো আর দিচ্ছ না। সেটা শুধু আমার আর আমারই থাকবে। আর উপায় থাকলে আমি কি তোমাকে এগুলো করতে বলতাম বলো?
বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তোমার এইসব কাজ করতে হবে বলে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি এসবের জন্য আমাদের ভালোবাসার মধ্যে কোনো আঁচ পড়বে না। আমরা দুজন দুজনকে এভাবেই ভালোবেসে যাব। ও, তুমি তৈরি হয়ে নাও, বাইরে একজন অপেক্ষা করছে, আমি তাকে নিয়ে আসছি। আর নতুন ওই ড্রেসটা কিন্তু পরে নেবে। আসুন 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 আসুন। কি প্রিয়া, কেমন আছো? দিদি তুমি? হ্যাঁ আমি। কি নতুন জীবন, কেমন লাগছে? দিদি ও আমাকে সব জানি। মানে তুমি আমাদের লাইনে কাজ করবে আর আমি জানবো না? তা কি হয় নাকি? দিদি তোমার বাচ্চা? নাটক, সব নাটক। রুনা হলো খুব ভালো অ্যাক্ট্রেস। হা হা করে দেখার কি আছে? আর ও যদি এত ভালো অভিনয় না করতো, তুমি কি আমার পাদে পা দিতে? তার মানে তোমরা দুজনে মিলে ব্যবসা ব্যবসা, আর ও হলো আমার ফাঁদ। ছি 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 ছি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তাতে কি হয়েছে? তুমি তো তোমার ওই পুরনো বয়ফ্রেন্ডটাকেও বিশ্বাস করেছিল, সে তো আমার কাছে রেখে তোমাকে খেটে পড়েছে। রাতুল, আর তুমি তুমি একটা মেয়ে হয়ে তো কি করব? আমি তো তাও তোর একটা হিল্লে করে দিয়েছি, না হলে তো এতদিনে তোকে রাস্তায় শিয়াল কুকুরে ছিঁড়ে খেত, লাশ হয়ে যেতিস এতদিনে। তবু ভালো হতো, এইভাবে ধীরে ধীরে মরার থেকে তো মুক্তি পেতাম। ধুস, বস, তুই হলি আমার ডার্লিং, তোকে কি এত সহজে মরতে দেওয়া যায়? শয়তান, আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না। তা তো আর হচ্ছে না সুন্দরী। শোন, এখানে যারা একবার ঢোকে না তারা আর বেরোতে পারে না, জানতো? যেরম বললাম সেরম করে যায়, না হলে তোর এই সুন্দর শরীরের ছবিটা না তোর বাবা মাকে পাঠিয়ে দেবো। আর ওটা দেখে তাদের তো স্ট্রোক কনফার্ম। ব্যবসার সময় না সময়টা নষ্ট করিস না, যা রেডি হয়ে নে, বাইরে খদ্দের অপেক্ষা করছে। চলো বাবা, বাই। প্রিয়া, প্রিয়া তুই এসেছিস না? তুই এসেছিস? সোমা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায়? প্রিয়া এসেছে। কি বলছো কি আমার তুমি? মেয়ে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ও আমাকে মামা করে ডাকছে, ওকে দরজা খুলতে হবে। সোমা, 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 তুমি স্বপ্ন দেখেছো? স্বপ্ন? না না, আমি শুনলাম ও আমাকে ডাকছে, ও ভালো নেই, ও কাঁদছে, খুব কষ্টে আছে ও। না সোমা, কেউ আসেনি, কেউ আসেনি। চলো,
চলো সোমা চলো। কিন্তু কিন্তু আমার মেয়ে। সোমা সোমা, ওকে নিয়ে চিন্তা করো না সোমা। ওকে নিয়ে কেন ভাবছো তুমি? ও যেখানে আছে খুব ভালো আছে গো, খুব ভালো আছে। দেখছো না, দেখছো না, তাই আমাদের ভুলে গেছে। ভুলে গেছে? ও আমাদের ভুলে গেছে? তা নয় তো কি সোমা, তা নয় তো কি। আচ্ছা, ও তো একবার আমাদের খোঁজ নিতে পারতো, বলো আমরা বেঁচে আছি কি মরে গেছি। ও তো একবার ফোন করতে পারতো। হ্যাঁ, তুমি বলো। শোনো না, ও হয়তো খুব বিপদে আছে, হয়তো আমাদের ফোন করতে পারছে না। দেখো দেখো সোমা, আমরা তো খোঁজ করেছি, ও অনেক খোঁজ করছে, পুলিশও খুঁজছে। এরপরে যদি কিছু হয় তাহলে ভাবতে হবে আমাদের কপালে এটাই লেখা ছিল। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও। হ্যালো মা। কে? প্রিয়া? হ্যাঁ মা, আমি। তুই কোথায় কোথায় হারিয়ে গেলি মা? কোথায় ছিলি তুই এতদিন? মা, আমি আমি মুম্বাইতে। মুম্বাই? কে ফোন করেছে? কে? প্রিয়া, প্রিয়া ফোন করেছে। হ্যালো হ্যালো প্রিয়া, মা তুই কোথায়? কেমন আছিস মা, কেমন আছিস? আমি ভালো নেই বাবা, তোমরা আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি যাব। তুই শুধু বল মা কোথায় আছিস, ঠিকানাটা বল। আমি ঠিক জানি না, কিন্তু কিন্তু রাতুল সব জানে। তোমরা ওকে জিজ্ঞাসা করলে সব জানতে পারবে। হ্যালো হ্যালো প্রিয়া, ফোনটা কেটে গেল গো, ফোনটা কেটে গেল। তুমি তুমি একবার করে দেখো না, করে দেখো একবার। না গো সোমা, ফোনটা বন্ধ। কিন্তু আমার মেয়েটা বেঁচে আছে গো, আমাদের প্রিয়া বেঁচে আছে। সোমা বেঁচে আছে, বেঁচে আছে, কিন্তু জানো ও একদম ভালো নেই, ভালো নেই, ও ভালো নেই না গো, ও ভালো নেই, ও খুব কষ্টে আছে। আর জানো ও নিজে থেকে পালায়নি, ওকে কেউ নিয়ে পালিয়ে গেছে। ওকে বাঁচাতে হবে সোমা, ওকে বাঁচাতে হবে। জানো তুমি এটা ধরো। তুমি তাহলে এখন কি করবে? আমি পুলিশের কাছে যাব। প্রায় 1 বছর পর হারানো মেয়ের ফোন পেয়ে চমকে ওঠে তার বাবা মা, এবং তারা জানতে পারে যে সে বেঁচে আছে কিন্তু বিপদে আছে। তাই মেয়েকে বিপদ থেকে বাঁচাতে তারা ছুটে যান সোনারপুর থানায়। সেখানে গিয়ে তারা সবকিছু জানায়, তার সঙ্গে জানায় রাতুলের নাম। কিন্তু প্রশ্ন হলো, কেই রাতুল? তার সাথে প্রিয়ার হারানোর কি সম্পর্ক? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বন্ধ হয়ে যাওয়া কেস আবার ওপেন করা হয়। খুব দ্রুত তদন্তে নামে পুলিশ, আর জেরা করার জন্য তুলে আনা হয় রাতুলকে। বল প্রিয়া কোথায়? স্যার আমি জানি না স্যার। আবার বল স্যার কতদিন ধরে এই ব্যবসা করছিস বল? স্যার না স্যার, আমি কিছু করি না স্যার। তোর সঙ্গে আর কে আছে? কেউ নেই স্যার, আপনি বিশ্বাস করুন স্যার। আবার স্যার মারবেন না স্যার, প্লিজ। আমি বলছি, বল। আমি মানছি আমার সাথে প্রিয়ার সম্পর্ক ছিল, কিন্তু বলে যা, থামবি না, বলে যা। কিন্তু স্যার ওই অনিশ সব জানে স্যার। অনিশ? কে অনিশ? কে অনিশ তা ঠিক বলতে পারবো না স্যার, কিন্তু ওই কাজের সূত্রে একবার দেখা হয়েছিল। অনেকজনকে চাকরি দিয়েছে শুনেছিলাম, সেই সূত্রেই দেখা স্যার। ওর সাথে প্রিয়ার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই স্যার। তাহলে স্যার প্রিয়া তো অনিশের সাথে মুম্বাইতে গেছে। কি বললি? অনিশের সাথে প্রিয়া? দেখ, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। যা বলবার আছে খুলে বল। স্যার বলছি, স্যার বলছি। কাগজপত্র সব এনেছো তো? হ্যাঁ সব এনেছি। থাক বলছি, চাকরিটা হলে কিন্তু তোমার মুম্বাইতে থাকতে হবে।
তা মুম্বাইতে থাকতে কোনো অসুবিধা হবে না তো? না না না, কোনো অসুবিধা নেই। আপনি শুধু আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। হয়ে যাবে হয়ে যাবে, ওসব নিয়ে চিন্তা করো না। বলছি চাকরিটা হলে কিন্তু একটু খরচাপাতি যা একটু লাগবে। আরে তারপর গার্লফ্রেন্ডের হ্যাঁ, দেখি কেরম দেখতে। আরে দেখাও না। বাহ, খুব মিষ্টি দেখতে তো। বলছিলাম দাদা, আমার চাকরিটা হয়ে যাবে তো? আরে হয়ে যাবে বলছি তো, কোনো চিন্তা করো না। আমি তোমাকে ফোন করে দেবো, বুঝলে? চলি। আচ্ছা দাদা। আসি। তারপর অনিশ যতবার আমাকে দেখা করার কথা বলে আমি ততবারই যাই, আর ততবারই ও বলে প্রিয়াকে পালিয়ে নিয়ে বিয়ে করতে। তো তোরা দুজনে বিয়ে করলি? না স্যার, তার হলো কোথায়, তার আগে তো সব ঝামেলা হয়ে গেল। মানে? মানে স্যার, অনিশ বলেছিল মুম্বাইতে ও সব বিয়ের ব্যবস্থা করে রাখবে, এমনকি ও রাতের ট্রেনের টিকিট পর্যন্ত কেটে রেখেছিল। তারপর স্যার আমার মাথায় কোনো কাজ করছিল না। একদিকে চাকরির লোভ, অন্যদিকে প্রিয়া। আমি বুঝতে না পেরে প্রিয়াকে সেদিন রাতে ফোন করে আমি দেখা করার কথা বলি। কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলে? একটা ভালো খবর আছে, প্লিজ প্রিয়া প্লিজ। সব বুঝতে পারছি, আমি আমার কথা ভাব ওভার করে এবং তারা নিজেদের মতো করে কেসটি সাজায় প্রিয়াকে উদ্ধার করার জন্য। আরে ডার্লিং, কাঁদছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো, তোমার কি চাই, আমি এনে দেবো। হ্যাঁ ডার্লিং। অনিশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না গো। তুমি আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও। জানো, মা বাবা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে তুমি টেনশন করো না, তুমি মুম্বাই চলে এসো, আর আমি কালকে সকালেই তোমাকে ট্রেনের টিকিটটা মেল করে দিচ্ছি। হ্যাঁ, তুমি এলেই তো আমি তোমাকে বিয়ে করছি। মিথ্যে কথা, সব মিথ্যা। কি ব্যাপার, একটা মেয়ের গলা পেলাম? আরে সে কিছু না, আমাদের বাড়ির ওই কাজের মেয়েটা পাগল হয়ে গেছে। আসলে যেটা বলছিলাম, তুমি চলে এসো, আমি তোমার কিন্তু ওয়েট করছি। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। একদম বাড়াবাড়ি করবি না, না হলে মেরে না আরব সাগরের জলে লাশ ভাসিয়ে দেবো, কেউ টের পাবে না। একদম চুপচাপ থাকবি, বুঝলি? এসো এসো, ভেতরে এসো, এসো। দাও ব্যাগটা আমার কাছে দাও, ব্যাগটা আমি রেখে দিচ্ছি। দিশা, এ হলো আমার দিদি। আর দিদি, হ্যাঁ, আর বলতে হবে না। তোমার কথা ওর মুখে এত শুনেছি, শুনে শুনে আমার কান পচে গেছে। এই ঘরে আর কেউ থাকে না? না, এখানে আমি একাই থাকি। ও, তাহলে প্রিয়া কোথায় থাকে? প্রিয়া মানে যে মেয়েটাকে তোমরা কলকাতা থেকে এখানে তুলে এনেছো? তুমি? আমি দিশা সেন,
পয়সা ঘোচাতে এসেছি। বল বল প্রিয়া কোথায়, বল 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 প্রিয়া কোথায়, শুট করে দেবো কিন্তু, বল প্রিয়া কোথায়। প্রিয়া, প্রিয়া, দরজা খোলো। প্রিয়া, তুমি প্রিয়া, প্রিয়া দাস, চলো। কোথায়? বাড়ি? বাড়ি? তোমার আর কোনো ভয় নেই, আমি লালবাজার থেকে আসছি। অনিশ এখন পুলিশের হেফাজতে আছে। চলো, তোমাকে আমি এখান থেকে নিয়ে যেতে এসেছি। কেঁদো না, কেঁদো না। পুলিশ আর লালবাজার গোয়েন্দা বিভাগের সক্রিয় প্রচেষ্টায় মুম্বাই থেকে উদ্ধার হলো সোনারপুর এলাকার নাবালিকা প্রিয়া দাস। অনিশ পুলিশের হেফাজতে। এটা ঘটনা মাত্র। এরকম বহু নাবালিকা এই ধরনের পাচার চক্রের কবলে পড়ে আজ অন্ধকারে হারিয়ে গেছে, আর তাদের ভাগ্যে তো উদ্ধারও জোটে না। তাই আজকের এই পর্বটা যারা দেখলেন তাদেরকে বলবো, আবেগের বশে প্রলোভনে পা দেবেন না। মনে রাখবেন, যেচে আলাপ বা সহযোগিতা কিন্তু এই ধরনের ফাঁদের প্রথম প্রকাশ হতে পারে। তাই নিজে সাবধান হন আর অপরকেও সাবধান করুন। দীর্ঘ প্রচেষ্টায় তার দেহ ব্যবসার সময় একটি কাস্টমারের কাছে সে একটা অনুরোধ করে যে আমায় রক্ষা করুন, এবং সেই কাস্টমারের সাহায্যে ওখান থেকে ফোন করে বাড়িতে জানায়, এবং সেই বাড়িতে জানানোর পরে তারা তদন্তকারী অফিসারের কাছে সেই নাম্বার দেয়। তদন্তকারী অফিসার সেই নাম্বার ধরে ভিকটিম গার্লকে উদ্ধার করতে সক্ষম হয় এবং আসামি অ্যারেস্ট করে, এবং সেই মামলা আমাদের বারুইপুর আদালতে চলমান। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।